তো হতে পারে এটা জুলাই যোদ্ধাদের ভিতর থেকে, এনসিপির ভিতর থেকে, বা হয়তো এই প্ল্যান করা হতে পারে। Give me 2 minutes. How are you doing? I'm fine, thank You you. look good. You haven't Give me 2 minutes, just have a seat, okay? Let me finish my video. আচ্ছা যান আমি ওনারে প্রশ্ন করি, দেখি উনি বলতে পারে কি। You live in Port Charlotte? Yes. What is the name of our city commissioner in Port Charlotte? You know? What is the name of what? The name of city commissioner in Port Charlotte area. You know the name of the city commissioner in Port Charlotte? No. Are you serious? You do not know his name or her name? Honestly, no. I You don't. do not know? No. You never tried to know that? I don't care. They won't see me if I walk in there. If I walk up there and tell them I have a problem, they wouldn't care. কি ভাই বিশ্বাস হলো? ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম না যে ভিডিও চলাকালীন সময় যদি কেউ আমার দোকানে আসে এবং আমেরিকান দেশপ্রেমিক লোকদের অবস্থা আমি আপনাদেরকে দেখে, আমি তাকে জিজ্ঞেস করবো সে তার সিটি কমিশনার নাম জানে কিনা। উত্তর সে বলে দিল না। আরও তো অনেক কথা বলতে। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, সেটা হলো আমাদের ওসমান আদি ভাইয়া মোটামুটি এখন কিছুটা স্বাভাবিক রয়েছে, বুঝছেন। তো কানের পাশ দিয়ে গুলি গেছে, তো কিছুটা রক্তক্ষরণও হয়েছে। তাছাড়া কানের এখানে আশেপাশে সার্জারি করছে, ব্রেনি বা মাথার তেমন কোনো ক্ষতি হয়নি, বাট উনি ঠিকঠাক হয়ে যাবে, মোটামুটি বোঝা যাচ্ছে ঠিকঠাক হয়ে যাবে। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম কী কারণে আমি মনে করি এই ওসমান আদি ভাইয়াকে রাজনীতির বলির পাঠা বানানো হয়েছে। তার বিস্তারিত স্বাক্ষর প্রমাণ যতটুকু আমার কাছে ছিল আমি সেটা আপনাদেরকে দেখেছি। যদি সত্য হয় তাহলে তো বাংলাদেশের জনগণের কপালে দুর্গতি আছে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে ভালো, মিথ্যা প্রমাণিত হলে ভালো। তা আমি চাই আমি যা কিছু বলেছি আমার আগের ভিডিওতে, যে কিভাবে এই ওসমান হাদির মতো ছেলেদেরকে বলির পাঠা বানানো হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য, ভবিষ্যতের বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য। তো সেটা আমি চাই যে আল্লাহ না করুক সেটা সত্য হয়, আমার কথা যাতে মিথ্যা প্রমাণিত হয়। তো আমি মনে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা কোনো যুক্তির পক্ষে ভিডিও করে আবার সেই যুক্তি যাতে মিথ্যা প্রমাণিত হয়, সেই কথা যাতে মিথ্যা প্রমাণিত হয়, তার জন্য আবার আল্লাহর কাছে দোয়া করি। কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি চাই না এরকম কোনো কিছু ঘটুক। তবে দুধ কা দুধ পানি কা পানি, কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন, সরকার পরিবর্তন হইতে দেন। তো এখন আসেন আমাদের পিনাকি ভট্টাচার্য সাহেবের কথা। তো বাংলাদেশ হলো এমন একটা অদ্ভুত দেশ, বুঝছেন। এই দেশের এত পলিটিশিয়ান, এত দেশপ্রেমিক যে আপনি চিন্তা করতে পারবেন না পৃথিবীর ইতিহাসে এত দেশপ্রেমিক আর এত পলিটিশিয়ান মনে হয় আমার জানা মতে নাই। তো আমি এই ভিডিওটা চলাকালীন সময়ে কোনো কাস্টমার যদি আমার দোকানের ভিতরে ঢুকে, আমি আপনাদেরকে লাইভ ওই কাস্টমারকে প্রশ্নও করব যে তুমি কি জানো তোমার এলাকার যে সিটি কমিশনার আছে তার নাম কি? আমার বিশ্বাস এই লোক বলতে পারবে না। তো দোয়া করেন, আমি যতক্ষণ ভিডিওটা করছি 5-7 মিনিটে কোনো একটা কাস্টমার ঢুকে কিনা লাইভ আমি আপনাদেরকে তাকে প্রশ্ন করে দেখাও সিটি কমিশনার নামটা পর্যন্ত বলতে পারবেন। আমার বিশ্বাস বলতে পারেন আমি নিজেই জানি না। আমার এলাকার, আমি যে সিটিতে থাকি আমেরিকার সাউথ ইস্ট ফ্লোরিডাতে, আমার সিটি কমিশনার নাম আমি নিজেই জানি না। অর্থাৎ আমেরিকার মানুষ সকাল বিকাল পরিশ্রম করে কাজকর্ম করে এত ব্যস্ত তাদের ব্যক্তিগত জীবনে, সরকার নিয়ে তাদের মাথা ঘামানোর সময় নেই, বুঝছেন। কে সিটি কমিশনার হলো বা কেউ হইলো না এইটা নিয়ে মাথা ঘামানোর তাদের সময় নেই। কেউ একজন হবে, বাস হওয়ার দরকার হয়েছে, বাট সেভাবেই চলে। এখানকার সিটি কমিশনার হয় একজন পিজার দোকানের কর্মচারী, একজন প্রাক্তন পুলিশের ঠোল্লা, মানে ওই লেভেলের নয়, বড় লেভেলের পুলিশ না। তারপরে উবার ক্যাব চালায়, বুঝছেন, তারপরে ওই স্কুলের শিক্ষকতা করে, বুঝছেন। এই শ্রেণীর লোকেরা হলো আমেরিকার বেশিরভাগ যে সিটি কমিশনার পজিশনগুলো রয়েছে তারা হয়। আর বাংলাদেশে এটা তো বুঝেনি কারা হয়। তো এরা হলো বেশিরভাগ এখানকার সিটি কমিশন হলো গরিব, মধ্যবিত্ত এবং কাঙ্গাল টাইপের। আর বাংলাদেশের হলো সব প্রতাপশালী কোটিপতি, যাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার কোটি টাকা। তো এখন যাই হোক, তো বাংলাদেশে এইভাবে মানে কি বলবো দেশপ্রেমিক লোকে ভরে গেছে, দেশে এবং বিদেশে তো ভরপুর, মানে ঠাসা একেবারে। ইউরোপ আমেরিকাতে মানে বাংলাদেশের দেশপ্রেমিক লোকেরা, বুঝছেন, দেশপ্রেমিক লোকে একেবারে ঠাসা। এর ভিতরে আমাদের পিনাকি ভট্টাচার্য তাদের মধ্যে একজন। আমি কিন্তু তার সমালোচনা করছি না, বুঝছেন, কারণ পিনাকির সমালোচনা করা, ইলিয়াসের সমালোচনা করতে হলে আপনার ঘাড়ে 2টা মাথা থাকতে হবে এবং বুকে অনেক সাহস থাকতে হবে। যদি ফেসবুক ইউটিউবে আপনি টিকে থাকতে চান, সবার সাথে আপনার পাঙ্গা নেন। ইউনুসকে সারাদিন আপনি বকেন, কোনো সমস্যা নাই, যাকে খুশি সারাদিন বকেন, কোনো সমস্যা নাই। তারেক জিয়ারে বকবেন, সমালোচনা করবেন, হাজার করেন, সমস্যা নাই। কিন্তু ফেসবুক ইউটিউবে আপনি টিকে যাবেন। কিন্তু পিনাকি এবং ইলিয়াসকে যদি সমালোচনা কিছু বলেন, সমালোচনা করে বা তাদের ভুল ধরে দিতে চান,
বা তাদের কথার প্রতিবাদ করেন, তাহলে আপনার অস্তিত্ব সংকটের মুখে, বুঝছেন। এই ইউটিউবে ফেসবুকে টিকে থাকাই কঠিন। তো যার ফলে সচরাচর কেউ এই ফেসবুকে ইউটিউবে পিনাকি এবং ইলিয়াসের বিরুদ্ধে, যারা কি না ওই লেভেলের ইউটিউবার, বুঝছেন, হাই প্রোফাইল, ভালো ফ্যান ফলোয়ার আছে, তারা সচরাচর কথা বলে না, চুপ থাকে, বুঝছেন। অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলে, এদের প্রসঙ্গ নিয়ে কথা বলে না। কিন্তু ভাই, ইউটিউব ফেসবুক নিয়ে তোর আমি দোজখে যাব না, বেহেশত যাব না। ইউটিউব ফেসবুক সাথে করে নিয়ে আমি বেহেশত যাব না, দোজখে যাব না। এবং এরা এই ফেসবুক আর ইউটিউব হাস্যের ময়দানে আমার সাক্ষীও দেবে না, সাক্ষী দেবে না। যদি বেহেশত দোজখ যাই হোক, আর ওই যে হাস্যের ময়দানে যদি সাক্ষী দিতে হয়, তাহলে আমার যে কর্ম, যা আমি করে গেছি আমার ইহজীবনে, তো সেগুলি আমাকে সাক্ষ্য দেবে। তো যার ফলে বিবেকের তাড়না এই ভিডিওগুলো করে একটা ভুল আমি আপনাদেরকে দেখাই। তো চলেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হলো আমাদের পিনাকি ভট্টাচার্য। উনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন দেশপ্রেমিক। এত বড় দেশপ্রেমিক বাংলাদেশ ইতিহাসে জন্ম নেয়নি। ওনার ফলোয়ার প্রায় 2.6 মিলিয়ন। তো আসেন আমরা পিনাকি ভট্টাচার্য সাহেব একদিকে এই হাদির গুলি খাইতে দেরি আছে, বুঝছেন। উনি অলরেডি 100টা পোস্ট দিয়ে দিছে ওনার ফেসবুকে, অলরেডি 100টা পোস্ট উনি দিয়ে দিছে। এবং ওনার পোস্টে যে পরিমাণ কমেন্ট আর লাইক শেয়ার রয়েছে, তো এই হাদির গুলি খাওয়াকে কেন্দ্র করে যে পরিমাণ পয়সা উনি এই ফেসবুক থেকে ইনকাম করছে, আমার মনে হয় 1 লাখ টাকা ইতিমধ্যে ছাড়া গেছে, একদিনই 1 লাখ টাকা ছাড়া গেছে। আমি আপনাদেরকে দেখাই পোস্টগুলো, একটা একটা করে গণেন, আপনার গণার সময় আমার নেই, অনেক পোস্টই উনি করেছেন, লাখ টাকা ছাড়া গেছে ওনার ইনকাম। তো আপনারা জানেন ফেসবুক এই পোস্টে অনেক পয়সা দেয়, ভালো পয়সা দেয়, ভিডিওর চাইতেও পোস্টে এখন বেশি পয়সা দেয়। এখানে দেখেন 45,000 লাইক, এখানে দেখেন 186,000 লাইক, মানে রিয়াকশন, এখানে দেখেন 114,000 রিয়াকশন, তারপরে এখানে দেখেন এখানে দেখেন 76,000 রিয়াকশন, তারপরে এখানে দেখেন 62,000 রিয়াকশন, তারপরে এখানে দেখেন 145,000 রিয়াকশন। আচ্ছা, ভালো কথা। তো এতগুলো রিয়াকশনের ভিতরে, বুঝছেন, আরও নিচে গেলে আরও উনি অলরেডি 100টা পোস্ট দিয়ে দিছে। তারপরে উনি একটা পোস্ট করেছেন, সেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো। সেটা হলো, সৃষ্টিকর্তা তুমি আমারে নিয়ে যাও, বিনিময়ে হাদিরে ফিরিয়ে দাও। সৃষ্টিকর্তা তুমি আমারে নিয়ে যাও, বিনিময়ে হাদিরে ফিরে দাও। কি মর্মস্পর্শী পোস্ট, তাই না? দেখেন তো, 13.2 হাজার কমেন্ট, 3,500 শেয়ার, প্লাস কত 145,000 লাইক। কি আপনারা এখন বলবেন কি, তোর জলে? এই বেটা, তোর তো জলে, তোর তো ফ্যান ফলোয়ার নাই, তোরে কেউ দেখতে পায় না, তোর শ্বশুরে, তোর শ্বশুরে বাংলাদেশে কেউ দেখতে পায় না, আইলি তোদের কল্লা ফালাই দেবো, হয়তো এগুলি ভাবতেছেন, বুঝছেন। হিংসা জ্বালান, যেটাকে বলে জ্বালান হয় না ভিতর থেকে, জ্বালান দরকার নাই গাড়ি জ্বালান টালান কিছু না। আমার বলা দরকার আমি বলি, আপনার শোনা দরকার শোনেন, পরে আপনার শান্তি মতো ভেবে দেখেন এই যে আমাদের ইলিয়াস ভাই কত বড় একজন দেশপ্রেমিক, তাই না? কত বড় একজন দেশপ্রেমিক, দেশে যায় না। যে মুহূর্তে বাংলাদেশে এরকম দেশপ্রেমিক লোকদের দরকার, ইলিয়াসের মতো লোকদের দরকার, পিনাকির মতো লোকদের দরকার, সেই মুহূর্তে তারা বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের পদ পদবি পজিশনের ধারে কাছে যাওয়া তাদের জন্য একটু চ্যালেঞ্জই হবে, বাস্তবতা মুখোমুখি হওয়া। কিন্তু এর চেয়ে তো বড় সুবিধাজনক অবস্থান হলো বরঞ্চ এই সোশ্যাল মিডিয়াতে থেকে প্রতি মাসে তারা যে বেতন ভাতা, ফ্রান্সে যেখানে চাকরি করুক না কেন, যে পয়সা পায়, তার সাথে এই ফেসবুক ইউটিউব ব্যবহার করে এই যতগুলো উনি পোস্ট দিয়েছে, 20-50টা যে পোস্ট দিয়েছে, এই হাদিকে কেন্দ্র করে 1 লাখ টাকা ওনার মেক হয়ে গেছে। তো এখন উনি চিন্তা করতেছে কী দরকার, বাংলাদেশে গেলে হয়তোবা এই অন্যান্য পলিটিশিয়ানদের সাথে লড়াই টড়াই কইরা নির্বাচনে পাশ কইরা সংসদে যাওয়া বিরাট চ্যালেঞ্জের ব্যাপার, এবং অনিশ্চিত বটে। এখানে বাস্তবতা আর ফেসবুকের দুনিয়া এক না, তো এখন আমি যদি এই ফেসবুক ইউটিউব ব্যবহার করে লাখ লাখ টাকা রোজগার করতে পারি, আর ফ্রান্সের মতো দেশের 2 দিন পর তার সিটিজেনশিপে হয়ে যাবে, এখন সে অ্যাজেলাম হিসেবে রয়েছে, তাহলে অসুবিধাটা কোথায়? তো কত বড় দেশপ্রেমিক দেখেন, অথচ ফেসবুক ইউটিউবে তার কথাবার্তা শুনে কত বড় দেশপ্রেমিক আমাদের কাছে মনে হয়। তো আপনাদের কি মনে হয়, তার কি উচিত না বাংলাদেশে আসা, বাংলাদেশে এসে বাংলাদেশের দায়িত্ব নেওয়া? বাংলাদেশ তো একটা কান্ডারিবিহীন, বাংলাদেশে একটা মাঝিবিহীন নৌকা। বাংলাদেশ এই মুহূর্তে একটা সারেং বা মাঝিবিহীন, যে মাঝিও নাই সারেংও নাই, এই ধরনের একটা নৌকা বা লঞ্চ এইভাবেই চলতেছে, নদীর উপর ভাসতেছে, কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ মাহবুব ছাড়া কে জানে। তো তারা তো ফেসবুক ইউটিউবে আমাদেরকে পাগল করে রাখছে, কত বড় দেশপ্রেমিক তারা। এছাড়া আমাদের মুসলমান সম্প্রদায়ের জন্য সে কিন্তু একজন হজরতও, জানেন তো? আমাদের মুসলমানদের মধ্যে বাংলাদেশে যতগুলো হজরত রয়েছে, তার ভিতরে সবচেয়ে বড় হজরত কিন্তু উনি, পিনাকি ভট্টাচার্য। তো এখন খেয়াল করে দেখেন, উনি আমাদের ধর্মের সপক্ষে, আমাদের ধর্ম ভালো মন্দ তো কোনোদিন উনি বলেইনি,
ভালো ভালো দিকগুলো উনি তুলে দেন। তো এই ক্ষেত্রে আমাদের কি মাসিহা, তো এখন আমাদের মাসিহা যে তার পোস্টে দিয়েছেন, দেখেন উনি পোস্টে কি লিখছে, এত বড় মাসিহা, উনি আমাদের মাসিহা, আমাদের ইসলাম ধর্মের মাসিহ নাকি। তো উনি লিখছে যে সৃষ্টিকর্তার কাছে উনি আবেদন করতেছে। তো সৃষ্টিকর্তার কাছে কেন রে ভাই আবেদন করবেন? আপনি তো আমাদের মাসিহ, আপনি তো আমাদের মেসেঞ্জার, আপনি তো আমাদের হজরত, তো আপনি সৃষ্টিকর্তার কাছে কেন বলবেন? একটু খুলে বলেন। আপনি বলবেন তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, হে আল্লাহ, হাদিকে তুমি বাঁচিয়ে রাখো আর আমার জীবন তুমি লয়ে যাও। আপনি তো মুখের ভাষা উচিত ছিল এইটা, সেটা করেননি। টেকনিক্যালি আপনি ঠিকই সৃষ্টিকর্তাই উল্লেখ করছেন, টেকনিক্যালি ঠিক সৃষ্টিকর্তা উল্লেখ করছেন, এবং অন্যদিকে আমরা আপনাদেরকে হজরত বানায় বসে রয়েছি। তো যাই হোক ভাই, এই ইলিয়াসের মতো লোকেরা, এই পিনাকির মতো লোকেরা সমালোচনা করতেছি না, কষ্ট থেকে এই ভিডিওটা করা, কারণ আমি তো তাদের মতো এত বড় দেশপ্রেমিক না যে আমি দেশে গিয়ে আপনাদের দায়িত্ব নিব। কিন্তু ভাই তারা তো বড় দেশপ্রেমিক, তারা দেশপ্রেমিক ভাবেন দেখেই তো তাদেরকে দেশপ্রেমিক ভাবেন, দেখেই তো তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এবং তাদেরকে ফলো দিয়ে বসে আছেন সেই আশায় যে তারা হলো দেশপ্রেমিক। তো তারা যদি দেশপ্রেমিক হয়ে থাকে তো বাংলাদেশের দায়িত্ব তো তাদের উপরে এসে পড়ে। কিন্তু দেখেন, সামান্য একটা ইমিগ্রেশন স্ট্যাটাস, শুধুমাত্র পোলাপানের ভবিষ্যৎ আর কিছু আয় রোজগার, তো এইগুলোর কারণে তারা কোনোদিনও বাংলাদেশে আসবে না। না ইলিয়াস বাংলাদেশে আসবে, না পিনাকি বাংলাদেশে আসবে। এখন তো আয়রন লেডি শেখ হাসিনা নেই, তাদেরকে কে পিটাবে কে মারবে? তাদেরকে কে পিটাবে কে মারবে আমাকে বোঝান। এখন তো ইউনূস সাহেবের সরকার এবং উনি হলো নিরপেক্ষ সরকার, আসতে তো পারতো, একটাবার তো বাংলাদেশে আসতে পারতো, বাংলাদেশের মানুষকে বুকে জড়ায় ধরতে পারতো, কিন্তু আসে না। কী কারণে? ওদিকে তার ফ্রান্সে যে সুযোগ সুবিধা পায়, যে ইমিগ্রেশন স্ট্যাটাস আছে সেটা নষ্ট হবে, ফ্রান্সে সে আর ফিরে যেতে পারবে না। তো কাজেই সে মনে করে বাংলাদেশে বসবাস করার চাইতে ফ্রান্সে বসবাস করা হাজার গুণ ভালো। এর জন্য কত বড় দেশপ্রেমিক, কত বড় বাংলাদেশ প্রেমিক, এর জন্য সে বাংলাদেশে ছেড়ে দিছে এবং ওইখানে গিয়ে কি সুন্দর বসে বসে এয়ার কন্ডিশন রুমে বসে বসে একে পর পোস্ট দিয়ে লাখ লাখ টাকা রোজগার করে নিতেছে। আর ওদিকে পোস্ট দিতেছে, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আল্লাহর কথা তো বলেইনি, হে সৃষ্টিকর্তা আমারে লয়ে যাও, ইয়েরে ফিরে দাও। দেখেন কত বড় ধোঁকাবাজি, কত বড় চাপাবাজি। এত যদি বড় দেশপ্রেমিক হইতো, কি স্যাক্রিফাইস তারা করছে চিন্তা করতেন। শুধু ফেসবুকে এইসব পোস্ট করে আপনাদেরকে পাগল করা, এটি হলো তাদের প্রফেশন, বুঝছেন? এটি হলো তাদের প্রফেশন। আমি নিজেও কিন্তু পিনাকি সাহেবের ভক্ত, ফলো দেওয়া আছে, ইলিয়াস ভাইয়েরও ভক্ত, ফলো দেওয়া আছে। এগুলো বলি কারণ আমার কথাগুলো যাতে তাদের কান পর্যন্ত পৌঁছায়, একবার যাতে নিজেদের বিবেককে প্রশ্ন করে, কোনো পোস্ট দেওয়ার আগে বা কিছু বলার আগে তারা যাতে নিজের বিবেককে প্রশ্ন করে আসলে তারা কতটা দেশপ্রেমিক। যদি দেশপ্রেমিক হইতো, এত বড় একটা বিপদের ভিতর দিয়ে দেশ যাচ্ছে, আমরা চাই খুব সুন্দর একটা পার্লামেন্ট হোক আগামীতে, তারা কি বাংলাদেশে আসতে পারে না? তারা এত বুঝে, এত গবেষণা করে আসুক, বাংলাদেশের দায়িত্ব নেই, কিন্তু তারা সেটা করবে না। কারণ ফ্রান্সে থাকার সুযোগ সুবিধা তার বন্ধ হয়ে যাবে, ইলিয়াস বাংলাদেশে যাবে না, কারণ আমেরিকা থাকার সুযোগ সুবিধা তার বন্ধ হয়ে যাবে। তাদের বউ বাচ্চা পোলাপানরা খুব সুন্দরভাবে সেটেল করে দিয়ে তারপরে ফেসবুকে ইউটিউবে তারা এত বড় বড় দেশপ্রেমিক। আর আপনারা যত মূর্খ চোদারা আছেন তাদেরকে ফলো করে বসে রয়েছেন যে তারা আপনাদেরকে উদ্ধার করবে, আর বাকিটা নাই বললাম। তো এরপর আসেন আরেকটা কাহিনী, এটা ঘটছে, সেটা হলো আমাদের সাদিক কাইয়ুম ভাই, আপনারা জানেন ডাকসুর ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক ভাই না। তো এখন কিছু মানুষ বলতেছে যে এই যে ঘটনা, ঢাকা ৮ আসনে আপনারা জানেন যে নির্বাচনে প্রার্থী হয়েছেন হলো মির্জা আব্বাস। তো মির্জা আব্বাস তো বুঝেন ওই লেভেলের, মির্জা আব্বাস হলো ওই লেভেলের, কয়েকবার বাংলাদেশের সংসদে উনি সাংসদ ছিলেন। তা আমার মনে হয় ওনার জীবনের শেষ নির্বাচন এটি হবে, কারণ বয়স হয়েছে তার। তো এখন সেই নির্বাচনী এলাকা ঢাকা ৮ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিল কে? ওসমান হাদি, যে কিনা গুলি খেয়ে এখন হসপিটালে। তো এখন কোনো কারণে যদি ওসমান হাদি আরেকটা হলো এখন ওই নির্বাচনে দাঁড়িয়েছেন, আবার হলো ডাকসুর ওই সাদিক কায়েম ছাত্র শিবিরের পক্ষ থেকে, মানে জামায়াত ব্যাক্ট ছাত্র শিবিরের পক্ষ থেকে। তো এখন সবাই বলাবলি করতেছে যে এই যে এই ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে বা তাকে যেখান থেকে সরানোর চেষ্টা করা হয়েছে বা তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এর প্রধান কারণ হলো যদি ওসমান হাদি ওখান থেকে সরে পড়ে, আর ওসমান হাদি রিপ্রেজেন্ট করে হলো জুলাই আন্দোলনকে, জুলাইয়ের যে চেতনা সেটাকে বেয়ার করে কে? ওসমান হাদি। তো যার ফলে ওইখানকার মানুষের যারা কিনা জুলাই যোদ্ধার ব্যাপারে তাদের একটা সফট কর্নার আছে জুলাই ইতিহাসকে নিয়ে, তো স্বাভাবিকভাবে সেই ভোটগুলো হাদিরই পাওয়ার কথা। তো এখন হাদিকে যদি কোনোভাবে ওখান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে সাদিক কায়েমের পথ পরিষ্কার হয়ে যায়। তাহলে সাদিক কায়েম যদি এখান থেকে নির্বাচন করে তাহলে সাদিক কায়েমকে ফেস করতে হলো মির্জা আব্বাসকে। আর যদি ওখানে হাদি থাকতো, ওসমান হাদি থাকতো, তাহলে ওসমান হাদির এই সাদিক কায়েমের যে ভোট সেটা হলো ওসমান হাদির সাথে শেয়ার হয়ে যায়। এটা হলো স্বাভাবিক কমন সেন্স। তো এই কারণে হয়তো বা জামায়াত ইসলামী বা শিবিরের পক্ষ থেকেই
এই ষড়যন্ত্র করা হয়েছে যে হাদিকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, যাতে সাদিক কায়েমের পাশে আর বাধা না থাকে। তো এখন 50-50 চান্স আছে ঢাকা 8 আসন থেকে শিবিরের যে ডাকসু প্রতিনিধি ওই সাদিক কায়েম ভাইয়া ওখান থেকে জয়লাভ করে আসবে। তো এই কথাটা যারা আপনারা বলতেছেন তাদেরকে আমি একটা কথা বলি, ভাই আমি কিন্তু জামায়াত করি না, আমি কিন্তু বাংলাদেশে কোনো দল করি না, কিন্তু আমি দুধকে দুধ বলি, পানিকে পানি বলি, সাদাকে সাদা বলি, কালাকে কালা বলি, এটি হলো আমার দোষ। যেমন কিছুক্ষণ আগে হালকার উপরে পিনাকি ভট্টাচার্যের দেশপ্রেমের কিছুটা সমালোচনা করলাম, অনেকে মনে কষ্ট পেয়েছেন, কিন্তু আমি যা বলছি তা বাস্তব সত্য কথা বলছি, বুঝছেন। তো যাই হোক, ওগুলো আপনারা ভেবে দেখেন। এবার আসেন হলো জামায়াত ইসলামীর প্রসঙ্গে। আপনাদের কি মনে হয় এই খুচরা খাসরা আউল ফাউল কাজ জামায়াত ইসলামী করবে না শিবির করবে? আমার তো বিশ্বাস হয় না। তা এখন এই হাদিকে মারার পিছনে 101টা কারণ আছে। এই হাদিরকে যে অ্যাটাক করছে এর পিছনে 101টা কারণ আছে। এটা যদিও জানলেওয়া হামলা না, জানলেওয়া হামলা তো বুঝেন, মানে জান নেওয়ার জন্য যে হামলা, এই হামলা এটা ছিল না। কানের পাশে গুলি করছে, কান কিছুটা কেটে মুটে গেছে, প্লাস্টিক সার্জারি করবে, 2 দিন পর ভালো হয়ে যাবে। এবং জুলাই আন্দোলনের যে ইটা আর কি থিমটা, যে চেতনাটা, এটা তো এখন ব্যাপকভাবে ওই জায়গাটাতে কাজ করবে, যে আমাদের জুলাই আন্দোলনের এক মহান নেতা এভাবে গুলিবদ্ধ হয়েছে, তার নিজের জীবন বিপদের ভিতরে ফেলে দিয়েছে দেশের জন্য এই কাহিনীগুলো এখন ছড়াবে। তো যার ফলে এর বেনিফিটটা পাবে হলো জুলাই যোদ্ধাদের যে বাকি যে শাখা প্রশাখাগুলো আছে, এনসিপি সহ আরও যারা রয়েছে তারা। তা আমার কাছে সেটা মনে হয়। তো হতে পারে এটা জুলাই যোদ্ধাদের ভিতর থেকে, এনসিপির ভিতর থেকে, বা হয়তো এই প্ল্যান করা হতে পারে। Give me 2 minutes. How are you doing? I'm fine, thank you. You look good. You haven't. Give me 2 minutes, just have a seat, okay? Let me finish my video. আচ্ছা যান, আমি ওনারে প্রশ্ন করি, দেখি উনি বলতে পারে কি। You live in Port Charlotte? Yes. What is the name of our city commissioner in Port Charlotte? You know? What is the name of what? The name of city commissioner in Port Charlotte area. You know the name of the city commissioner in Port Charlotte? No. Are you serious? You do not know his name or her name? Honestly, no. I You don't. do not know? No. You never tried to know that? I don't care. They won't see me if I walk in there. If I walked up there and tell them I have a problem, they wouldn't care. কি ভাই বিশ্বাস হলো? ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম না যে ভিডিও চলাকালীন সময় যদি কেউ আমার দোকানে আসে এবং আমেরিকান দেশপ্রেমিক লোকদের অবস্থা আমি আপনাদেরকে দেখে, আমি তাকে জিজ্ঞেস করবো সে তার সিটি কমিশনার নাম জানে কিনা। উত্তর সে বলে দিল না। আরও তো অনেক কথা বলতে চেয়েছিল, কিন্তু ভিডিওটা আমাকে শেষ করতে হবে, এর জন্য বলতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে, আরও কথা বলার ছিল কিন্তু বলতে পারলাম না, অনেকে মনে কষ্ট পেয়ে যাবেন। তবে আপনারা জামায়াতের দিকে যারা আঙ্গুল তুলেছেন, শিবিরের দিকে যারা আঙ্গুল তুলেছেন, তো আমি তাদের ভাই অনুরোধ করবো সেই আঙ্গুলটা আপনারা নিজেদের দিকে তুলেন। এই অ্যাটাকের কারণে শিবির লাভবান যেভাবে আপনারা ভাবতেছেন, ক্যালকুলেশনটা বাস্তবে এরকম না। যদি শিবিরের প্রার্থী হয়ে এই সাদিক ক্যাম্প যদি সেখানে দাঁড়ায়, তারপরে সাদিক ক্যাম্পকে ঠেকানোর মতো অবস্থা অন্তত এরকম 3টা ওসমান হাদির নাই, এটা আমার বিশ্বাস। কারণ যতটা জনপ্রিয় বর্তমানে ছাত্র শিবির এবং জামায়াত, বুঝছেন, যতটা জনপ্রিয় জামায়াত এবং ছাত্র শিবির ওই সাদিক ক্যাম্পের ধারে কাছে নেই। তো কাজে সাদিক ক্যাম্প এইসব আউল ফাউল বা জামায়াত শিবির, ছাত্র শিবির এইসব আউল ফাউল কামে ইনভলভ হবে না, বুঝছেন। তো এইটা মোটামুটি মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাকিটা আপনারা যারা ইনভেস্টিগেট করবে পুরো ঘটনা, কে বা কারা এই কাহিনী ঘটেছে, সেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো যাই হোক ভাই, ভিডিওটা আর বড় করলাম না। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।